হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সকলকে সময়ের গল্পের ঈদ আড্ডায়। আর আমার সাথে আছে আইরিন আয়াত। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আচ্ছা, একটু কনফিউশনটা দূর করি। দেখলেন তো দর্শক, যখন উপস্থাপিকার সঙ্গে কাজ করতে হয় তখন উপস্থাপিকা হিসেবে আমাকেও একটু সাবধানে থাকতে হয়। আজকে আমিও প্রস্তুত। আমার সঙ্গে আছে আপনাদের সকলের প্রিয় এবং সবার পছন্দের পিঙ্কি ছেত্রী। আমরা আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবেও চিনি, এখন আপনি বর্তমানে উপস্থাপিকা হিসেবে আছেন। আমরা সব গল্প শুনবো, তবে প্রথমে জানতে চাই, যেহেতু ঈদ আড্ডা, আপনাকে আগে ঈদ মোবারক বলে শুরু করছি। আপনাকে ঈদ মুবারক এবং সময় টেলিভিশনের সকল দর্শককে ঈদ মুবারক। আপনার ছোটবেলার ঈদ কেমন কাটতো এবং বর্তমানে ঈদ কেমন কাটে, কেমন কেটেছে, সেটা জেনেই একটু শুরু করতে চাই। ছোটবেলার ঈদ তো ভীষণ রঙিন ছিল, কালারফুল ছিল, অনেক এক্সাইটমেন্ট ছিল। বড় হওয়ার সাথে সাথে সেই কালারগুলো, এক্সাইটমেন্ট একটু আস্তে আস্তে নিভে যাওয়া শুরু করেছে কাজের ব্যস্ততার কারণে। এখনকার ঈদ হয় আসলে পুরো দিনই থাকে কাজের মধ্যে। ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কাজই চলে। তারপরে যখন মানুষের ঈদের রেশ কেটে যায় তখন আমার ছুটি শুরু হয়। এই হলো বড় হয়ে যাওয়ার পরে ঈদের অবস্থা। পিঙ্কি ছেত্রীকে যারা চেনেন তারা সবাই পিঙ্কি ছেত্রী সম্পর্কে একটা কথা জানেন, তিনি নেপালি আবার বাংলাদেশি। তো এই যে আনন্দের সময়গুলো, মুহূর্তগুলো কোথায় বেশি কাটানো হয়? যখন আপনি বললেন ছুটিতে যান, তখন কোথায় যান? এখানেই নাকি আপনি নেপালে যান? হ্যাঁ, বাংলাদেশ নেপাল মিলিয়েই তো এখন সবকিছু। নেপালের পরিচয়টা দিতে গেলে যেরকম ভালো লাগে, বাংলাদেশের পরিচয়টা দিতে গেলে আরো বেশি ভালো লাগে। কারণ আমি কাজ করছি বাংলাদেশে, আমি কথা বলছি বাংলায়, আমার ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে বাংলাদেশে, আমার বাবা মাও বাংলাদেশে, আমরা পুরো দোস্তর এখন বাংলাদেশি তো সে মানে জন্মের পর থেকেই। বাট যেহেতু নেপালি, বংশগতভাবে নেপালি বাবা মা দুজনেই, সে কারণে মানে বাংলাদেশে থেকেও পারিবারিকভাবে নেপালি একটা এনভায়রনমেন্ট আছে। তো আমাদের নেপালের যে কালচার, নেপালের যে পুজো পার্বণ হয়, সেগুলো তো আমরা আমাদের মতো পালন করার চেষ্টাই করি আমাদের বাসায় পুরো পরিবার মিলে। আর যখনই সময় হয় নেপাল অবশ্যই পুরো পরিবার মিলে ঘুরে আসার চেষ্টা করি। আর আমি তো রীতিমতো কম বেশি সব সময় যেতেই থাকি। এই হলো অবস্থা। এখন আপনি আমাদের সবার মাঝে একজন উপস্থাপিকা হিসেবেই পরিচিত। আপনাকে আমরা সবাই পছন্দ করি, দর্শকরা যারা আপনাকে দেখেন আপনার সুন্দর সুন্দর কথার জন্য আপনাকে পছন্দ করেন। প্রথমত আপনি একজন সঙ্গীত শিল্পী। অবশ্যই, এবং এটা আমার বলতে ভালো লাগে। যা সঙ্গীত শিল্পের পরে গিয়ে যে সমস্ত পরিচয়গুলো এসছে, সেটা সঙ্গীত শিল্পীর পরে এসছে। আমি অবশ্যই প্রথমে একজন সঙ্গীত শিল্পী, এবং গানের কারণেই যে সমস্ত চর্চাগুলো করেছি সেগুলোই পরে গিয়ে পরের কাজগুলোতে কাজে লাগছে। কারণ আমার মতে কথারও একটা সুর আছে। একদম। যে গান করে তার জন্য কথা বলাটা, মানে মিটারে কথা বলাটা বা একটু স্থির হয়ে কথা বলাটা, গুছিয়ে কথা বলাটা একটু সহজ হয়ে যায় যাদের গানের চর্চা ছিল বা যাদের স্কেলেও কিন্তু কথা বলা। হ্যাঁ, তো ওই জিনিসটা হয়, সেটাই বলছি যে গান গেয়েছি বলেই সেই জিনিসটা আমাকে পরে, এই যে এখন সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানে, বক্তা হিসেবে জানে, চিনছে বা বলছে হয়তো যে মানে ভালোভাবে কথা বলতে পারছি, আমার কথাগুলো শুনলে অনেকে জীবনটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছে, বা আমার কথাগুলোর কারণে অনেকের অনেকভাবে হয়তো চেঞ্জেস এসেছে লাইফে। তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে, এবং এই প্রফেশনে এসে আমার এই কথাগুলো যখন শুনতে পাই তখন আসলে নিজের কাছেও ভালো লাগে এবং এই কাজের গতিটা বেড়ে যায়। একদম যেটা বলছিলাম, সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত আপনি, তারপর সেখান থেকে এই কন্টেন্ট ক্রিয়েশন, বক্তা হিসেবে কথা বলা, এই চিন্তাটা কবে থেকে এলো এবং ঠিক কেন? চিন্তা আসার পরে কাজ শুরু করেছি ব্যাপারটা এরকম নয়। কথা বলতে আমি বরাবরই ভালোবাসতাম, এবং যারা কথা বলতে পারে, যারা সর্টেড মানুষ, তাদের সাথে বসে কথা বলতে আমার ভালো লাগতো এবং তাদের কথা শুনতেও ভালো লাগতো। তো এই প্র্যাকটিসটা একদম ছোটবেলা থেকেই হয়েছে। যদি আমি ওইভাবে পিন পয়েন্ট করতে যাই তাহলে ছোটবেলায় যেতে হবে, কারণ সব সময় আমার থেকে যারা বড় তারাই আমার বন্ধু ছিল। আমার সমসাময়িক বন্ধু খুব কম আমার লাইফে। তো আমার নলেজ বাড়ার মতো আমি যে কনভারসেশনটা চাচ্ছি সেটা আমি আমার ফ্রেন্ডদের কাছে ওই সময় পেতাম না। তো আমার কাছে তখন মনে হতো যে আমার থেকে যারা বড় তারা তো জীবনটাকে
আর অন্যভাবে দেখছেন এখন। তো তাদের কাছ থেকে যে সমস্ত কথাবার্তাগুলো আমি শুনতাম, যে অ্যাডভাইসগুলো তাদের কাছ থেকে পেতাম, তাদের গল্পের, তাদের আসরে যে টপিক থাকতো ওগুলো আমাকে খুব টানতো। তো যে কারণে কথা বলার অভ্যেসটা আসলে শোনার অভ্যেসটা কথা বলার থেকে বেশি ছিল তখন। তো এটা গ্র্যাজুয়ালি পরে এসে আমি প্রফেশনালি গানের সেক্টরে কাজ করার পরে সবসময়ই উপস্থাপক বা উপস্থাপিকা হিসেবে আমি কাজ করেছি, বাট সেটা শুধুমাত্র গানের কোনো প্রোগ্রাম হলে। এরপরে এই যে 2016-এর দিকে মনে হলো যে আমি একটা প্রোগ্রাম করব, একটা পডকাস্ট করব, যেখানে আমার পছন্দের মানুষরা আসবেন এবং তারা যে সমস্ত প্রোগ্রামে নিজের মতো করে কথা বলতে পারেন না। তো দ্যাটস ওয়াই তখন আমার মনে হয়েছিল যে একটা প্রোগ্রাম দরকার আমার নিজের জন্য, যেখানে আমার পছন্দের মানুষরা এসে কথা বলবে এবং এমন কোয়েশ্চেন আমি করব যে কোয়েশ্চেনগুলো তাদেরকে কখনো কেউ করেনি। কেমন আছি, ভালো আছি, বেড়ে উঠেছি, এর বাইরেও তো জীবন আছে এবং এর বাইরেও জীবনের একটা গল্প আছে, যে গল্পটা সবার সামনে সবাই সবসময় বলতে পারে না। বাট ওই পরিবেশটা যদি আমি কোনো আর্টিস্টকে দিতে পারি, যেখানে তার মনে হবে যে হ্যাঁ, এই চ্যানেলটা আমি যে সমস্ত কথাগুলো আমার মতো করে বলতে চাই ঠিক সেভাবেই পোট্রে করবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বলছিলেন যেটা আপু, যে আপনি চাইতেন আপনি যাদেরকে আনবেন কথা বলবার জন্য, আপনি গতানুগতিক কোনো প্রশ্ন করবেন না। তো এখন যদি আমি বলি, আপনি কোন প্রশ্নের উত্তরটা দিতে চান, যে প্রশ্নটা আমি করব না বা করিনি? কোন প্রশ্নের উত্তর আপনি দিতে চান? আচ্ছা, এটা তো এখন এভাবে বলা যাবে না, বাট আমার কাছে আমি একটা কোয়েশ্চেন সবার কাছে জানতে চাই এবং আমিও আমার মতো করে বোঝানোর চেষ্টা করি আমার অডিয়েন্সদেরকে। আমরা কেউ কথা বললে ঠিকঠাক মতো তার কথা শুনি না, আমরা কেউ কথা বললে সেই কথাটা বোঝার চেষ্টা করি না, আর কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমের সলিউশনের দিকে না তাকিয়ে আমরা ওই প্রবলেমটা নিয়ে কথা বলতে থাকি। দ্যাটস ওয়াই আমাদের আশপাশের রিলেশনশিপগুলো এত টক্সিক হয়ে যাচ্ছে, এত মানে প্রেশারের মনে হচ্ছে এখন মানুষের কাছে, শুধুমাত্র সহজভাবে ভাবতে না পারার কারণে, শুধুমাত্র সহজভাবে চিন্তা না করার কারণে। ওই স্থিরতাটা যেদিন আমরা নিতে পারবো, নিজের ভেতরে গ্রো করতে পারবো, সেদিন থেকে আমার মনে হয় যে মানে অনেক জটিলতা কমে যাবে আমাদের লাইফে। আপনি অনেক সুন্দর করে কথা বলেন আপু। আপনার কথা শুনতে আসলেই খুব ভালো লাগে। যতবার কথা বলছেন, যতক্ষণ যাবত আমি আপনাকে শুনছি, আমি শুধু মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি কথা বলতে থাকুন, আমি শুনি। এই জন্য এখন আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে একটা গান শুনে নিতে চাই। এখন আপনি সেই ক্ষেত্রে কোন গান গাইতে চাইছেন? আপনার কোনো মৌলিক গান, না অন্য কোনো আপনার পছন্দের গান, কিংবা কোনো নেপালি গান আপনি আমাদেরকে যেটা শোনাতে চান? আচ্ছা, একটা নেপালি গান শোনাতে পারি, যে গানটা আমি মানে রেকর্ড করেছি অলরেডি স্টুডিওতে, এটা আসছে, বাট এটা নেপালের একটা, আমি কভার করছি গানটা। নেপালের খুবই পরিচিত একটা গান এবং নেপালের মাটির গান বলা যায়। নেপালে গেলেই মানে এই গানটা শুনতে পাবেন সবখানে। রেশম ফিরি রে, রেশম ফিরি রে, उड़े जाऊं की डाड़ा में बस छंग रेशम फिरी रे, रेशम फिरी रे, रेशम फिरी रे, उड़े जाऊं की डाड़ा में बस छंग रेशम फिरी रे, एक नल बंदूक, दुई नल बंदूक, तीन नाले ताके को, मेरे गले मलई ताके को, है ना मायाले डाके को, एक नल बंदूक, दुई नल बंदूक, तीन नाले ताके को, मेरे गले मलई ताके को, है ना मायाले डाके को, रेशम फिरी रे, रेशम फिरी रे, उड़े जाऊं के डाड़ा में बस छंग रेशम फिरी रे। বাহ, অসাধারণ কণ্ঠ আপনার আপু, অসাধারণ। আপনার গান আমি আরেকটা এই মুহূর্তে শুনে নিতে চাই আবার। হ্যাঁ আপু, মনে হচ্ছে যে এই মুহূর্তে গানের মধ্যে থাকলেই হয়তো ভালো লাগছে, আপনাকে শুনতে ভালো লাগছে। আমার একটা গান রিলিজ হয়েছে এবছর, একদম নিউ ইয়ারের পরেই আর কি, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। এটা আমার নিজের গান, মৌলিক গান। গানটা লিখেছেন এবং সুর করেছেন অটমলাল মুন, গেয়েছি আমি, এবং গানটার একটা সুন্দর মিউজিক ভিডিও আছে ছোট্ট, সেটা করেছে জাকারিয়া হাসান। হে নেশা ভরা অঙ্গ তোর, প্রেমাগুনে মন পুড়ে ছাই, জাদু করি প্রেমিক তুই, মায়া জালে আট
পড়ে যাই, তোর ভাব তরঙ্গে আমি অন্তর বাজাই, তোর মনে প্রবেশ নিষেধ তবু যেতে চাই, তোর প্রেমে খুন হয়ে যাই, তোর প্রেমে খুন হয়ে যাই, তোর প্রেমে খুন হয়ে যাই। বাহ, দারুণ। আমি গানটা শুনেছি। হ্যাঁ, পুরো গানটা আমার চ্যানেলে গিয়ে শুনে আসতে হবে। আমি শুনেছি, হ্যাঁ, দর্শকদেরও বলবো গানটা যেন শুনে। গানটা ভীষণ সুন্দর একটা গান। এই প্রথম আমি কোনো মানে ফোক জনরার কোনো গান আমি গাইলাম। নর্মালি কি ধরনের গান করেন? আমি নর্মালি আসলে সব ধরনের গান গাইতেই আমার ভালো লাগে এবং আমি ট্রাই করতে পছন্দ করি। বেসিকলি গান সবচেয়ে বেশি গাওয়া হয় ব্যান্ড নাম্বার, তারপরে মডার্ন বাংলা গানগুলো যেগুলো আছে, আধুনিক বাংলা গান, সেগুলো গাওয়া হয়, পুরোনো দিনের গানগুলো গাওয়া হয়। আর চেষ্টা করি এখন নিজের গানগুলো গাইতে। আইডেন্টিটিটা এমনভাবে তৈরি হয়েছে যেটা আসলে আমার ভালো লাগছে, আবার একটু কষ্টের জায়গাও রয়ে যাচ্ছে যে মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর, একজন স্পিকার হিসেবেই পিঙ্কি ছেত্রীকে চেনে, চিনছেন, বাট আমার যে ভালো লাগার জায়গাটা, গানের জায়গাটা, সেটা একটু মানে শ্যাডো পড়ে যাচ্ছে সেই জায়গায় মনে হচ্ছে। বাট এখন চেষ্টা করছি, সময় দিচ্ছি গান, বেশ কিছু গানের কাজ করার। গানের শুরুটা কোত্থেকে হয়েছে? ফ্যামিলি থেকে হয়েছে না কোনো? ফ্যামিলি থেকে হয়েছে, কারণ আমার বাবা, সে ভীষণ শৌখিন একজন মানুষ, তাকে নিয়ে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর মানে সে যে আমার বাবা, আমি মানে আমার বুকটা বড় হয়ে যায় গর্বে এরকম, কারণ সে কখনো আমাকে কোনো কিছুতে না বলেনি, এবং আমার মাও তাই। ফ্যামিলিতে ছোটবেলা থেকেই দেখেছি গান বাজনা। বাবা গান গাইতেন, আমার দাদু গান গাইতেন। তো ওই সূত্র ধরে বাসায় একটা গানের পরিবেশ ছিল সব সময়। এবং আমি যখন বেড়ে উঠলাম তখন বাবার কাছে মনে হলো মেয়েকে দিয়ে একটু চেষ্টা করিয়ে দেখি যে সুরটা তার ভেতরে সৃষ্টিকর্তা দিয়েছে কিনা। তো তারপর তার কাছে মনে হলো যে না, গানের টিচারও বলছে যে না, মেয়ে ভালো করছে, এই জায়গা থেকে আরো বেটার জায়গায় বেটার গুরুকে দিয়ে শেখাও। তো এই থেকে আমার গানের জার্নি শুরু হলো। এরপরে গিয়ে একটা আমাদের বাংলাদেশে একটা ন্যাশনাল টেলিভিশনে একটা কম্পিটিশন হলো, সেই কম্পিটিশনের নাম ছিল পাওয়ার ভয়েস। সেখান থেকে আমার যাত্রা শুরু হলো প্রফেশনালি। হ্যাঁ, গানের ক্ষেত্রে আপনি আর কাকে আপনার অনুপ্রেরণা পেয়েছেন, এমন কোন গায়ক কিংবা গায়িকার নাম? আমার বাপ্পা মজুমদার দাদার গান আমার ভীষণ পছন্দ, ওনার গায়কই আমার ভীষণ পছন্দ। আর হচ্ছে রুনা লায়লা ম্যাম তো আমার জাজি ছিলেন, তো ওনাকেই আসলে, ওনার গান, ওনার পারফরমেন্সই আমার বাবা আমাকে এত বেশি দেখিয়েছে যে গান গাইতে হলে এভাবে কনফিডেন্টলি গান গাইতে হবে। তারপরে একটু বড় হওয়ার পরে আমার কানিজ সুবর্ণা আপুর গায়কে আমার ভীষণ পছন্দ হলো, এবং ওনার তো এই কিছু মানুষের গান আমার ভীষণ পছন্দ। পাশাপাশি আমি সবার গান শুনি, যে সমস্ত গান, যে ধাঁচের গান আমার পছন্দ হয়, আর ওই ধাঁচের গান যে কোনো আর্টিস্ট গাইলেই আমার ভালো লাগে, আমি শুনি। যেই তিনজনের নাম বললেন, বাপ্পা মজুমদার, রুনা লায়লা এবং কানিজ সুবর্ণা, এই তিনজনের যে কোনো একজনের গান আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ওহো আচ্ছা, কানিজ সুবর্ণাপুর একটা গান গাইতে পারি, মানে ভীষণ পছন্দ এই গানটা। এত ছোটবেলায় এত গেয়েছি, এত প্র্যাকটিস করেছি, চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চুপি চুপি মন কখন যেন ভালোবাসা হয়ে যায়, আনমনে অকারণে কিভাবে হৃদয়ে যে হারায়। চুপি চুপি মন কখন যেন ভালোবাসা হয়ে যায়, আনমনে অকারণে কিভাবে হৃদয়ে যে হারায়। সময় অসময় তোমাকে কাছে পেতে চাই, শালা লা 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 লা, শালা লা 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 লা। থ্যাংক ইউ। আপনি অনেক স্টেজ প্রোগ্রামও করেছেন আপু? অনেক অনেক। তারপর স্টুডিওতেও অনেক প্রোগ্রাম করেছেন বিভিন্ন চ্যানেলে। এই রকম কোনো লাইভ শোয়ের ক্ষেত্রে আপনি সবচেয়ে চ্যালেঞ্জিং কোন পরিস্থিতিতে পড়েছেন, এমন কোনো ঘটনা যদি জানতে চাই? চ্যালেঞ্জ আসলে প্রতিটা কাজে সবসময় থাকে,
ওই চ্যালেঞ্জটাকে নিজের গ্র্যাব করতে হবে এবং ওই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে মানে কাজটা করতে হবে। আমি ওভাবেই সব সময় আমি এই জিনিসটাকে একদম ভেতর থেকে ডিপ ডাউন আমি বিলিভ করি যে সব ধরনের কাজই হচ্ছে কষ্টকর, সব ধরনের কাজই চ্যালেঞ্জিং, বাট নিজের ভেতরে যদি ওই সাহসটা থাকে যে কষ্ট হলেও আমি করে বের হয়ে চলে আসতে পারবো, তাহলে আর কোনো কাজই আসলে কখনো আপনাকে ওই বাধার মুখোমুখি করতে পারে না। আর পাশাপাশি কিছু প্রবলেম তো সবসময় সব কাজেই থাকে, যেগুলো সলভ করে আবার কাজে ফেরত আসতে হয়, এই হলো অবস্থা। আমাদের সবার জীবনই পরিবর্তনশীল, যে কোনো কিছু ঘটে, সিদ্ধান্তের কথা তো আসে সেখান থেকেই। তো এমন কোনো ঘটনা আপনার জীবনে আছে যেখানে আপনার মনে হয়েছে এইটাই আপনাকে পরিবর্তন করে দিয়েছে? আমি তো অনেক ভুল করেছি আমার জীবনে, অনেক, অসংখ্য। আমার অডিয়েন্সরা মানে আমার কথা শুনে অনেকে ভাবে যে আমার জীবনে হয়তো কোনো ভুল নেই। আমি এত সুন্দর করে কথা বলি, এত প্রবলেমের সলিউশন দিই, অনেকে ভাবে যে উনি হয়তো কোনো ভুল করেননি। আহা, এই মানুষটা যদি কারো লাইফে যায় সেই তার লাইফ মনে হয় একদম মানে ফুলে ফুলারণ্য। তাই নয় কি? না, একদমই না। কোনো মানুষ এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট না, কোনো মানুষ না। আমার সাথে যে 24 ঘন্টা থাকবে সেই বলতে পারবে আমার ভেতরের প্রবলেমগুলো কি। যারা আমাকে শুনছেন 5 মিনিটের জন্য, তাদের 5 মিনিট আমি যেটা উপস্থাপন করছি ওই উপস্থাপনার ভেতরে ভালো দিকটাই রয়েছে, তো তারা আমার ভালো দিকটাই জানছে। তো আমার যে খারাপ কোনো অভ্যেস নেই, বা খারাপ ব্যাড বলতে আমাদের ভেতরে প্রতিটা মানুষের ভেতরেই তো বদ অভ্যাস ভালো অভ্যাস বলে দুটো অভ্যাস আছে যেটা আমরা ধারণ করি। তো সেটা তো প্রতিটা মানুষের ভেতরে আছে, তো সেটা আমার ভেতরেও আছে। যেটা আমার মা, আমার ছোট বোন, আমার ছোট ভাইয়ের অনেক অভ্যাসই হয়তো আমার ভালো লাগে না। যেমন আমি না করতে পারি না কাউকে, আমার কাছে কোনো জিনিস নেই বাট সেটা কেউ এসে চাইলে আমি তৎক্ষণাৎ না বলতে পারি না। আমার কষ্ট হলেও আমি সেটা অ্যারেঞ্জ করে আমি একটু হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি। তো এই অভ্যেসটা অনেক সময় আমার কাজের মধ্যে আমি যখন এই কাজটা করতে যাই তখন দেখা যায় যে আমার কাজে এফেক্ট পড়েছে বা আমার কাজটা একটু নড়বড়ে হয়ে গেছে, যে কারণে আমার টিমের মানুষ যারা আছে বা আমার পরিবারের মানুষ যারা আছে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে এবং তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। তাদের প্রবলেম তো ভাইটাল ছিল। তো এই অভ্যেসগুলো তো তাদেরকেও আমার অভ্যেসগুলো কষ্ট দেয়। তো সেজন্য বলতে চাই পৃথিবীর কোনো মানুষ পারফেক্ট না, সবার মধ্যে খারাপ ভালো দুটো দিকই রয়েছে। এখন আমাদের সবার বুঝতে হবে যে কোন খারাপ দিকটাকে আমরা কম্প্রোমাইজ করতে পারবো। কম্প্রোমাইজ মানে হচ্ছে আমি কম্প্রোমাইজ করলাম ব্যাপারটা এরকম না, আমরা ভুলে যেতে পারবো যেটা আপনাকে কোনোভাবে ক্ষতি করছে না। আপনার সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো আপু। তা আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা এত সুন্দর করে কথা বলে কিংবা উপস্থাপনা করে কিংবা গান করে, তাদের জন্য আপনার কি কথা থাকবে এবং সব সময় আপনাকে যারা দেখেন দর্শক এবং শ্রোতা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? তাদের এত বড় এখনো হয়ে উঠতে পারিনি যে পরামর্শ সেভাবে দিব, বাট কাজ করতে গিয়ে যে জিনিসগুলো ফেস করেছি সেগুলো আসলে বলতে পারি। সেটা হলো, যদি কোনো উপস্থাপিকা উপস্থাপনা করে তাহলে শব্দ চয়নের ক্ষেত্রে তার একটু বেশি কাজ করতে হবে। যখন কোনো আর্টিস্টের ইন্টারভিউ নেওয়া হবে বা যে ক্ষেত্রেই যে সেক্টরের মানুষেরই ইন্টারভিউ নেক, এটা উপস্থাপিকাদের ক্ষেত্রে বলছি, তার সম্পর্কে একটু আধা ঘন্টা একটু সময় নিয়ে একটু পুরো পড়াশোনা করে নিয়ে গেলে তারও ভালো লাগে, যারা ইন্টারভিউ নেয় তারও ভালো লাগে, এবং যে ইন্টারভিউ নিচ্ছে সেও স্মুথলি ইন্টারভিউটা নামিয়ে আনতে পারে। তো এতটুকু মাথায় রাখলে আসলে, আর কথা যারা উপস্থাপনা করে তারা কম বেশি সবাই ভালো কথা বলে এবং ভালোভাবেই কথা বলতে পারে, ওখানে কোনো পার্থক্য নেই। বাট ওই বোঝাটা, শেখাটা, জানাটা কিভাবে কথা বলবো, কোন মানুষটা আছে আমার সামনে এবং তার সাথে কিভাবে আমার কথা বলা উচিত, এই জিনিসটা একটু তাকে নিয়ে পড়াশোনা করে আসলেই আসলে সহজ হয়ে যায়। শেষ করতে করতে আপনার একটা গান শুনবো আবার। হ্যাঁ। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে